ক্লাসের জন্য আজকে ক্লাসে আমরা নিবন্ধনের বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে, এবং আজকে আমরা নিবন্ধনের প্রথম যে পার্টটুকু ড্রয়িং এবং তত্ত্বীয়তে যে কয়েকটি সংখ্যাগুলো দরকার, ইম্পর্টেন্ট যে সংখ্যাগুলো দরকার সেই সংখ্যাগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, প্রথমে যদি তত্ত্বীয় নিয়ে কথা বলি, আমি যতটুকু দেখাবো বা যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো থেকে 10 বার কনফার্ম করতে ছিল, এর চেয়ে বেশি সংখ্যা প্রয়োজন পড়বে না বা চারুকলার এই নিবন্ধনের চাকরি পরীক্ষা দেওয়ার সময় আমার কাছে মনে হয়। ঠিক আছে, আমি মনে করি যে এই কয়টা প্রশ্ন বা এই কয়টা সংখ্যা আপনি যদি মুখস্থ করে লিখতে পারেন যথেষ্ট। তো প্রথম যে প্রশ্নটা আসতে পারে, শিল্পকলা কাকে বলে? যদি প্রশ্নে আসে শিল্পকলা কাকে বলে, আমরা জানি শিল্পকলা কি, মানুষের যখন তার যে দৈনিক চাহিদা যখন মিটে যায় তখন তার নান্দনিক সৌন্দর্যকে উপলব্ধি করে যে নতুন করে যে রূপ বা যে শিল্প সে তৈরি করে সেটাই হলো তার শিল্পকলা। কিন্তু আপনারা পরীক্ষার খাতা লিখবেন, লেখাটা লিখবেন একটু সুন্দর হবে, আপনারা অ্যান্সারটা দেবেন এইভাবে। চিরায়ত ও চিরন্তন নৈসর্গিক তো আমি যা লিখছি, চিরায়ত ও চিরন্তন নৈসর্গিক প্রকৃতিকে শিল্পী নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে যে সঞ্চারের মাধ্যমে একটি পরিচয়বোধের সঞ্চালন ঘটানোকেই শিল্পকলা বলে। তো আমি আরেকবার বলে দিই, শিল্পকলা হলো চিরায়ত ও চিরন্তন নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারের মাধ্যমে একটি পরিচয়বোধের সঞ্চালন ঘটানোকে শিল্পকলা বলে। তো আপনারা শিল্পকলা কাকে বলে এই প্রশ্ন আসলে অনেকভাবে লিখতে পারেন, তবে আমি মনে করি স্ট্যান্ডার্ড হলো এই সংখ্যাটুকু লেখা। এই সংখ্যাটুকু আপনারা যদি লেখেন আমি মনে করি ফুল মার্ক পাবেন। ঠিক আছে,
এরপরে আমি যদি আসি পরের প্রশ্নে, শিল্প কি? শিল্পকলা কি? একটা আসতে পারে শিল্প বা শিল্প, শিল্প কাকে বলে? শিল্পকলা যখনই আপনারা লিখবেন তখনই এই সংজ্ঞাটুকু দিবেন, কিন্তু যখন শিল্প লিখবেন অবশ্যই আপনাকে রেফারেন্স মানে সংজ্ঞাগুলো দিতে হবে। যেমন আপনি আর বড় বড় মনীষীরা কি ধরনের সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে, সেই সংজ্ঞাগুলো আপনি মিনিমাম দুইজন মনীষীর নাম দেবেন। আপনি ধরেন হেগেলেরটা দেবেন, হেগেলের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ দিবেন, এবং একজন দিবেন হচ্ছে অস্কার ওয়াইল্ডের দিবেন। হেগেলের ভাষায় সংজ্ঞাটা হবে এরকম, এটা যখন আপনি লিখবেন পরীক্ষাটা অবশ্যই আমি যেভাবে লিখছি এটা মানে বাংলায় রূপান্তর করার দরকার, ট্রান্সলেট করার দরকার নেই। আমি ইংলিশে লিখছি, আপনারা ইংলিশে পরীক্ষা লিখে অ্যানসার দিবেন। পরীক্ষা খাতা যখন আপনারা ইংলিশে দেখবেন যে আপনি ইংলিশে অ্যানসারটা দিয়েছেন, তখন সেটার মান আরো বৃদ্ধি হবে। আপনি সেক্ষেত্রে আপনি ইংলিশটা লিখে বাংলা আবার ট্রান্সলেট করে দিতে পারেন, তবে ইংলিশটা অবশ্যই লিখবেন। Art is census presentation of the absolute. হেগেল মনে করেন শিল্প হচ্ছে আর্ট ইজ সেন্সেশন, সরি আমি কালো আর্ট ইজ সেন্সেসাস আর্ট ইজ সেন্সাস প্রেজেন্টেশন অফ দ্য অ্যাবসলিউট। ঠিক আছে, হেগেল মনে করেন আর্ট হলো তার মনের যে নৈসর্গিক প্রেজেন্টেশন যেটা আছে মানে উপস্থাপন, সেটার অ্যাবসলিউট ভাব, ঠিক আছে, প্রকাশ। ঠিক আছে, রবীন্দ্রনাথ বলেছেন শিল্প হতে পারে বিস্ময়ের প্রকাশ। আবার শিল্প হতে পারে বিস্ময়ের প্রকাশ, আবার শিল্প হতে পারে ব্যক্তিত্বের লুপ্তি এবং আবেগের প্রস্তাব। এটা রবীন্দ্রনাথ মনে করেন। ঠিক আছে, অস্কার ওয়াইল্ড মনে করেন
দ্য আর্টিস্ট ইজ দ্য ক্রিয়েটর অফ বিউটিফুল থিংস। এটা মনে করো অস্কার ওয়াইল্ড। তাহলে যদি শিল্প কি আছে আপনারা প্রথমে একটা সংজ্ঞা দিতে পারেন, যে সংজ্ঞাটা আপনি দিবেন হচ্ছে শিল্প হচ্ছে তাই যার নিছক প্রয়োজনের অতিরিক্ত তো যদি প্রশ্নে আসে যে শিল্প কি, তাহলে আপনার লিখতে হবে শিল্প হচ্ছে তাই যা নিছক প্রয়োজনের তাগিদ অতিরিক্ত একটি তাগিদ থেকে মানুষকে চালনা করে এবং শিল্প সৃষ্টি নিযুক্ত করে। ঠিক আছে, তো হচ্ছে শিল্প হচ্ছে মানে আমরা যেটা আমাদের যে সাধারণ যে চাহিদাগুলো আছে, সাধারণ যে আমাদের দৈনন্দিন জীবনে যে যে নৈসর্গিক যে চাহিদাগুলো আছে বা যেগুলো স্বাভাবিক জীবনযাপনের জন্য যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ হয়ে যাওয়ার পরে যে আমাদের যে নান্দনিক যে চাহিদাগুলো আছে বা আমাদের যে অ্যাবসলিউট যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো মানে পূরণের ক্ষেত্রে যেই কাজগুলো করি সেগুলো হচ্ছে শিল্প, বা যেই বস্তুটা আমি সৃষ্টি করি, যেই কিছু তৈরি করি সেটা হলো শিল্প। এবং হেগেল এটা মনে করেন আর্টিস্ট সেন্সাস প্রেজেন্টেশন অফ দ্য অ্যাবসলিউট। রবীন্দ্রনাথ মনে করেন শিল্প হতে পারে বিস্ময়ের প্রকাশ, আবার শিল্প হতে পারে ব্যক্তিত্বের লুপ্তি এবং আবেগের প্রস্তাব। অস্কার ওয়াইল্ড মনে করেন দ্য আর্টিস্ট ইজ দ্য ক্রিয়েটর অফ বিউটিফুল থিংস। ঠিক আছে, তো আমরা আরেকটা যদি বলে দিই শিল্পকলা কি, যদি প্রশ্নটা আসে এরকম তাহলে লিখতে হবে চিরায়ত ও চিরন্তন শিল্পী প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত রং, রেখা, শব্দ যা রূপকের আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারণের মাধ্যমে একটি পরিচয় বোধের সঞ্চালন ঘটানোকে শিল্পকলা বলে। এটা আপনারা দেখুন শিল্পকলা কাকে বলে সেখানে। আর শিল্প কি, শিল্প হচ্ছে তাই যা নিছক প্রয়োজন অতিরিক্ত একটি তাগিদ থেকে মানুষকে চালনা করে এবং শিল্প সৃষ্টিতে নিজেকে নিযুক্ত করে। ঠিক আছে, এই হলো প্রথম দুইটা প্রশ্ন। আমি টোটাল প্রশ্ন যে কয়টা লিখে দেবো আশা করা যায় এই কয়টা প্রশ্ন থেকে আমরা 10 মার্ক কম পাবো শিওর। নিবন্ধনের চাকরি করবেন। আসে দ্বিতীয় প্রশ্নতে আসতে পারে অঙ্কন কাকে বলে। এখানে অঙ্কন কাকে বলে। অঙ্কন হচ্ছে
সাধারণত কিন্তু পেন্সিল দিয়ে বা কোনো কিছু দিয়ে কোনো ড্রয়িং বা খাতা সেখানে বিন্দু রেখা রং ইত্যাদি ব্যবহার করে যে শিল্পগুলো আমরা সৃষ্টি করি সেটা হলো অঙ্কন। কিন্তু আমরা যখন লিখতে যাব আমরা অঙ্কনের সংজ্ঞার উত্তরটা হবে এরকম যে একটি বস্তুর প্রতিনিধিত্ব করার শিল্প বা কৌশল বা লাইনের একটি চিত্র পরিকল্পনা যা স্কেচের রূপরেখা, এটা যদি অঙ্কন কাকে বলে সেখানে আসতে পারে, সেখানে লিখবে। এরপরে আরেকটা প্রশ্ন দেখি, মৃৎশিল্প কাকে বলে? মৃৎশিল্প মানে আমরা জানি মৃৎ মানে হচ্ছে মাটি, মাটি থেকে যে শিল্পগুলো সৃষ্টি করা হয় বা তৈরি করা হয় বা মাটিকে ব্যবহার করে যে আপনি আপনার মনের নৈসর্গিক চাহিদাকে যেভাবে মিটিয়ে তোলেন সেটাই হলো মৃৎশিল্প। যে শিল্পটা সৃষ্টি হয় সেটা মৃৎশিল্প, ঠিক আছে? কিন্তু আপনারা যখন সংজ্ঞা লিখবেন ঠিক এভাবে লিখবেন। তো আমি যেটা বললাম যে মৃৎশিল্প হচ্ছে মাটি থেকে যে শিল্পটা সৃষ্টি হয় সেটা হলো মৃৎশিল্প। তো আমরা লেখার সময় লিখব মৃৎশিল্প বলতে শিল্পকলার একটি শাখা বোঝায় যেখানে মাটি বা এই জাতীয় গঠন বা উপাদান দিয়ে শিল্পকর্ম সৃষ্টি করা হয়। তো সেই জিনিসটাই একটু সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে লেখা, মানে মৃৎশিল্প হচ্ছে এমন একটা জিনিস যেখানে মাটি ব্যবহার করে এবং মাটিকে ব্যবহার করে ওই জাতীয় এমন জাতীয় মাটি, খালি তো মাটি দিয়ে শিল্প গঠন করে না, মাটি থাকে, আগুন থাকে, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে। তো মৃৎশিল্প বলতে শিল্পকলার একটি শাখাকে বোঝায় যেখানে মাটি ও এই জাতীয় গঠন বা উপাদান দিয়ে শিল্পকর্ম সৃষ্টি করা হয়। এবার দেখো কারুশিল্প কাকে বলে? আপনাদের একটা প্রশ্ন আছে লোকশিল্প কাকে বলে, লোকশিল্প কাকে বলে এবং কারুশিল্প কাকে বলে? লোকশিল্প হচ্ছে সাধারণ মানুষের দ্বারা সাধারণ দ্রব্য সামগ্রী বা সাধারণ জিনিস দিয়ে যে শিল্পকর্ম সৃষ্টি করা হয় মানুষের জীবনকে সহজতর করার জন্য, সেটাকে বলা হচ্ছে লোকশিল্প। কিন্তু কারুশিল্পটা হচ্ছে, কারুশিল্প হচ্ছে মানুষ তার সামাজিক জীবনে জীবনযাপনের ক্ষেত্রে মানুষের যে স্বাভাবিক যে বস্তুগুলো আছে যেগুলো রৈখিক রেখার দ্বারা যে সৌন্দর্য সৃষ্টি করে বা সাধারণ বস্তুর উপরে অঙ্কন করে যে সৌন্দর্য সৃষ্টি করে সেটা হলো কারুশিল্প বা কারুশিল্প। এটাকে সুন্দরভাবে আপনি লিখবেন। এখানে দুইটা সংজ্ঞা দিতে পারেন। কারুশিল্প হলো একটা হলো যে এমন একটা শিল্প যেখানে কৃষি বা কারখানা থেকে সামগ্রী ব্যবহার করে শিল্প, তবে এটা আরো সুন্দরভাবে লেখার ক্ষেত্রে আপনার সংজ্ঞাটা দেবেন এরকম।
নান্দনিক কৌশল ব্যবহারিক বস্তুকে সৌন্দর্য ও কার্যকরিত করার উদ্দেশ্য অলঙ্করণকেই অভিহিত করে। আবার আপনি আরেকটি সুন্দরভাবে যদি বলতে চান যে আত্মপরিচয়ের প্রতীক কায়িক শ্রম ও নান্দনিক কৌশলে ব্যবহারিক বস্তুকে সৌন্দর্য ও কার্যকরিত করার উদ্দেশ্যে অলঙ্করণের আমরা কারুশিল্প হিসেবে অভিহিত করি। ঠিক আছে, আপনারা দুইভাবেই লিখতে পারেন। এরপরে আরো প্রশ্নের অ্যান্সার দেই। যেমন যদি লিখি আমি গ্রাফিক ডিজাইন কাকে বলে? গ্রাফিক ডিজাইন হলো গ্রাফকে ব্যবহার করে যে ডিজাইনটা করা হয়, মানে হচ্ছে সাধারণত জ্যামিতিক ফর্ম বা জ্যামিতিক নকশাকে ব্যবহার করে যে আমরা যে শিল্পকর্মগুলো সৃষ্টি করি সেটাকেই হচ্ছে গ্রাফিক ডিজাইন বলে। এটা হচ্ছে ভিজুয়াল আর্টের একটা অংশ। ঠিক আছে, ভিজুয়াল আর্ট বলতে হচ্ছে আমরা যে দেখতে পাই, ভিজুয়াল মানে আমরা দেখতে পাই যে চোখের মাধ্যমে বা দর্শন শিল্প সেটা হচ্ছে ভিজুয়াল আর্ট। ভিজুয়াল আর্টের একটা অংশ হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফকে ব্যবহার করে আমরা সাধারণত কম্পিউটার বা ইলেকট্রনিক্স দ্রব্য বা মানুষরা আমরা হাতে কলমেও আমরা এই গ্রাফিক ডিজাইনটা তৈরি করি। তবে আপনারা যখন এটা সংজ্ঞা অ্যান্সার দিবেন তখন লিখবেন হচ্ছে গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনো একটি মেসেজ বা তথ্য গ্রাফিক ডিজাইন কাকে বলে? যদি আমি লিখতে চাই গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটি মেসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রং রেখা ও বিভিন্ন শেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। তো আমরা যদি আরেকবার যদি প্রথম থেকে দেখি অঙ্কন কাকে বলে যদি লিখি অ্যান্সারটা হবে একটি বস্তু প্রতিনিধিত্ব করার শিল্প বা কৌশল বা লাইনের একটি চিত্র পরিকল্পনা বা স্কেচের রূপরেখা। মৃৎশিল্প কাকে বলে? মৃৎশিল্প হচ্ছে মৃৎশিল্প বলতে শিল্পকলা একটি শাখাকে বোঝায় যেখানে মাটি ও এই জাতীয় গঠন বা উপাদান দিয়ে শিল্পকর্ম সৃষ্টি হয়। কারুশিল্প কাকে বলে? কারুশিল্প হচ্ছে আত্মপরিচয়ের প্রতীক কায়িক শ্রমে ও নান্দনিক কৌশলে ব্যবহারিক বস্তুকে সৌন্দর্য ও কারুমণ্ডিত করার উদ্দেশ্যে অলঙ্করণকেই অভিহিত করে। গ্রাফিক ডিজাইন কাকে বলে? গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটি মেসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রং রেখা ও বিভিন্ন শেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। তো আমরা আরো কিছু অ্যান্সার দেখব, প্রশ্নের উত্তর দেখব। ভাস্কর্য কি? স্থাপত্য কি? বা ভাস্কর্য কাকে বলে? এই প্রশ্নের অ্যান্সার অনেকেই দিতে পারেন। এই অ্যান্সারটা আমি এরকম, এই অ্যান্সারটা আপনারা লিখবেন একটু ইংলিশে, তাহলে দেখতে সুন্দর হবে। মানে স্ট্রাকচার
Sculpture is the branch of the visual arts that operates in three dimensions. Sculpture is the three-dimensional artwork which is physically presented in the dimension of height, weight and depth. মানে এমন একটা আর্টওয়ার্ক যেখানে হাইট থাকবে যদি আমি x কে হাইট ধরি y কে ওয়েট ধরি এবং z কে যদি আমি ডেপথ ধরি তো এমন একটা আর্টওয়ার্ক যেখানে মানে হাইট থাকবে, ওয়েট থাকবে এবং ডেপথ থাকবে, তিনটে জিনিস দিয়ে যে শিল্পকর্মটি তৈরি করা হয় সেটাকে হচ্ছে ভাস্কর্য বলা হয়, যে শিল্প রচনা করা হয়। তো আপনারা অবশ্যই যখন বাংলায় লিখতে যাবেন তখন লিখবেন এইভাবে যে ভাস্কর্য হলো এমন একটি শিল্প মাধ্যম বা এমন একটি শিল্পের এমন একটি শাখা যেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে ব্যবহার করে শিল্প রচনা করা হয় এবং যেখানে তিনটি ডাইমেনশন হবে। তবে এখানে স্থাপত্যের ক্ষেত্রে ভাস্কর্য কি স্থাপত্য যদি স্থাপত্য কি এবং ভাস্কর্য কি এই দুটোর মধ্যে যদি তফাৎ আমি বুঝাতে চাই, ভাস্কর্য যেগুলো আপনারা মুভমেন্ট করাতে পারবেন, ভাস্কর্য যেগুলো মুভমেন্ট করাতে পারবেন, মানে আমি একটা মাটির হাড়ি বানাচ্ছি, মাটির হাড়ি বানিয়ে সেটার উপরে একটা মাথা বানিয়েছি, ঠিক আছে, মানে আমি ভাস্কর্য বুঝতে চাই। আপনারা দেখছেন কিনা আমরা একটা হাত বানাইলাম বা আমরা একটা পাখি বানাইলাম, সেই পাখিটা আমি চারপাশে দেখতে পাচ্ছি বা সেটাকে মুভমেন্ট করাইতে পারছি, তখন সেটাকে ভাস্কর্য বলি। যখন সেটাকে আমি মুভমেন্ট করাইতে পারছি না, মানে যেমন যেটা আমি রিলিভ করতে পারছি না, আমি চারদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমি সেটাকে সরাতে পারছি না, তখন সেটা স্থাপত্য পরিণত। স্থাপত্যের অ্যান্সারটা হবে ঠিক এরকম যে স্থাপত্য হচ্ছে শিল্পকর্মের সেই মাধ্যম যেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার ব্যবহার করা হয়। তবে স্থাপত্য এমনই একটা শিল্প মাধ্যম যেখানে আমি সেটাকে মুভমেন্ট করাতে পারবো, ঠিক আছে। আমরা সাধারণত বাসা, নকশা, ঠিক আছে, বাড়ি, ঠিক আছে, দালান, কোঠা, ঠিক আছে, দোকান, এই ধরনের যে কর্মকাণ্ডে যে শিল্প রচনা করি বা শিল্প ব্যবহার করি সেটা হচ্ছে আপনার স্থাপত্য, ঠিক আছে। এই হলো স্থাপত্য এবং ভাস্কর্যের মধ্যে তফাৎ এবং ভাস্কর্য একই সংখ্যা, দুই জায়গায় দুইভাবে লিখতে হবে। আর দুইটা সংখ্যা আমি লিখে দিব, একটা হচ্ছে প্রাচ্যকলা। আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রাচ্যকলা যদি প্রশ্ন আসে প্রাচ্যকলা কাকে বলে, আচ্ছা যদি প্রশ্ন এমন আসে প্রাচ্যকলা কাকে বলে, যাই হোক মান আসছে আমাদের। তো x ও x y z কে আমি বলছিলাম এটা লেখাটা বোঝার জন্য, x কে ধরছিলাম আমরা হাইট, y কে ধরছিলাম ডেপথ এবং z কে ধরছিলাম ওয়েট। তো x y z যে শিল্প মাধ্যমে থাকে সেটাকে হচ্ছে আমরা স্ট্রাকচার বলি। স্ট্রাকচারে আমি যদি সুন্দরভাবে বলতে চাই তাহলে স্ট্রাকচার is the branch of the visual arts that operates in three-dimensional sculpture is the three-dimensional artwork which is physically presented in the dimensions of height, weight এবং depth। এবং আমরা এটাও বুঝতে পারি এটাকে মুভমেন্ট করা যায়, বিভিন্ন দিকে সরানো যায় সম্ভব, ঠিক আছে। আমরা দুইটা সংখ্যা আরো দেখব। আমি মনে করি এই জাস্ট এই কয়টা সংখ্যা করলেই আপনি মোটামুটি সকল ধরনের সংখ্যাগুলো পারবেন। প্রাচ্যকলা কাকে বলে?
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পারস্য, চীন, জাপান সহ এশিয়া মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে যে হাজার বছর ধরে যে জলরঙের ওয়াশ দিয়ে যে শিল্পকলা করা হয় সেটাকে হচ্ছে প্রাচ্য শিল্প ধারা বলা হয়। আমরা জানি শিল্পকলা ধর্মকে দুই ভাগে ভাগ করা যায়, শিল্প ধারাকে দুই ভাগে বা দুই অঞ্চলে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রাচ্য, পাশ্চাত্য। তো এই ক্ষেত্রে প্রাচ্য কলাটা সেই ধরনের প্রাচ্য কলা যেটা হচ্ছে এশিয়া মহাদেশের অঞ্চল। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ঠিক আছে, চীন, জাপান, পারস্য, এই ধরনের দেশগুলো থেকে যে শিল্প রচনাগুলো হয় সেটাকে হচ্ছে আমরা প্রাচ্য শিল্প বলা। এই শিল্প ধারায় জলরঙের ওয়াশ ব্যবহার করা হয়, মানে জলরং ব্যবহার করা হবে জলরঙকে ওয়াশ পদ্ধতিতে। আপনার যদি প্রশ্ন আমাদের সাথে প্রাচ্য কলা কোন ধরনের কি পদ্ধতিতে শিল্প রচনা করা যায়, তাহলে দেখুন জলরঙকে ওয়াশ করে যে শিল্পটা রচনা করে সেটাকে হচ্ছে প্রাচ্য কলা বলা হয়। আরেকটা প্রশ্ন আসতে পারে, এগুলো ছাপচিত্র কাকে বলে? তো ছাপচিত্র হচ্ছে আমরা সব প্রশ্নটা যদি হচ্ছে ছাপ কথাটা দেওয়া আছে যে ছাপচিত্র, তো অর্থাৎ ছাপ দিয়ে যে চিত্রটা অঙ্কন করা হয় সেটাই হলো ছাপচিত্র বলা হয়। তো ছাপচিত্রটা যখন আপনারা কোনো অ্যান্সারে লিখবেন তখন অ্যান্সারটা দেবেন এইভাবে। সাধারণত কাগজের মুদ্রণ প্রক্রিয়ার মাধ্যমে যে শিল্পগুলো তৈরি করা হয় বা তৈরি করা হয় সেটাকে হচ্ছে ছাপচিত্র। তো ছাপচিত্রের ক্ষেত্রে অবশ্যই থাকবে যে কাগজের মধ্যে মুদ্রণ প্রক্রিয়া, মুদ্রণ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আলাদা বলা যেতে পারে যে আলোকচিত্রের প্রতিভাষা বলা যায়। এই ছাপচিত্রকে আলোকচিত্রের প্রতিভাষা বলা হয়। এই আলোকচিত্র প্রতিভাষা হিসেবে অভিহিত করা হয়। যাই হোক, এই ধরনের প্রশ্নগুলো আপনার আসবে। আমি মনে করি এই যে কয়েকটা প্রশ্ন, 10টার মতো প্রশ্ন লিখে দিয়েছি, এই 10টার মতো প্রশ্ন আপনারা যদি মুখস্থ করেন মোটামুটি আপনি 10 মার্ক নিবন্ধন চাকরি পরীক্ষার 10 মার্ক আপনি কনফার্মেশন পাচ্ছেন যে এই 10 মার্কের মধ্যে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, 10 মার্ক তুলতে পারবেন যদি এটা ভালো মতো মুখস্থ করেন। এছাড়াও আরো কিছু প্রশ্ন যেমন আছে, যেমন চারুকলা কাকে বলে, ঠিক আছে, চারুকলা কি, তারপর আসতে পারে ছন্দ কাকে বলে, বা ভারসাম্য কি, শিল্পে ভারসাম্য প্রকাশ, তারপর রং কাকে বলে, রেখা কাকে বলে, তুলি কাকে বলে। তো এই ধরনের প্রশ্ন যদি আসে, যেমন রং যদি কাকে বলে, আমরা যদি রং হলো শিল্প প্রকাশের একটি মাধ্যম, যেখানে রং বলতে বিভিন্ন প্রাকৃতিক উপায়ে বা কেমিক্যাল ব্যবহার করে যেই রঙিন পদার্থ বা রঙিন পদার্থ সৃষ্টি করা যা শিল্প সৃষ্টিতে ব্যবহৃত হয় তাকে রং বলা হয়। আপনি যদি তুলি প্রশ্ন আসে, তুলি কাকে বলে, তুলি হলো যে কিছু প্রাণী থেকে প্রাপ্ত লোম বা
রাসায়নিক বিক্রিয়া বা বিভিন্ন চুলের ন্যায় লোম দিয়ে যেই শিল্প মাধ্যমটি সৃষ্টি করা হয় যা বা শিল্প উপকরণটি সৃষ্টি করা হয় এবং যা দ্বারা শিল্প রচনা করা হয় তাই হলো তুলি। ঠিক আছে, এরপরে আরো কিছু আসতে পারে যে রেখা কাকে বলে। রেখা কাকে বলে আপনারা অনেক ভালো জানেন, অনেকগুলো বিন্দু সংশ্লিষ্ট হয়ে মানে এক জায়গায় হয়ে যে সরল পথ তৈরি করে বা বিন্দু চলার পথকে রেখা বলে। এই ধরনের প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তারপর তল কাকে বলে, সেগুলো আমরা জ্যামিতিক ফর্ম যেগুলো আছে সেগুলো তো আমরা জ্যামিতিতে পেয়ে যাবে। তো স্বাভাবিক এই ধরনের প্রশ্নগুলোই আসবে। এটা গেল আমাদের আজকের তত্ত্বীয় পার্ট। এখন আমরা কথা বলবো যে ব্যবহারিক পার্ট নিয়ে। তো আমি একটা সেট বুঝে দিব লেখা এখানে দেখা হচ্ছে জীবজন্তু এবং মানুষ। ব্যবহারিকভাবে জীবজন্তু মানুষ। আমি জীবজন্তু যদি বলে পাখি ড্রয়িং করতে, তো আমি কয়েকটা জিনিস দেখব। এখানে ধরেন পাখ, ক্যাট, ডগ, তারপর ফিশ, এখানে দেখা হবে এলিফ্যান্ট, তারপর আর কি ধরনের পশু প্রাণী আসতে পারে, ফিশ, এলিফ্যান্ট, কাউ আসতে পারে। আমি এই ধরনের এনিমেলগুলো আজকে ড্রয়িং করব, কিভাবে ড্রয়িং করব পরীক্ষাতে যদি আসে এই ধরনের জিনিসগুলো কিভাবে ড্রয়িং করব সেটা দেখাবো এবং লাস্টে দেখাবো হচ্ছে মানুষ কিভাবে ড্রয়িং করে, জীবজন্তু যদি আসে পরীক্ষাতে। তো আমি বার্ড ড্রয়িং করার ক্ষেত্রে এই জায়গাটা ফোকাস করব। বার্ড ড্রয়িং করার ক্ষেত্রে আমি খেয়াল রাখবো প্রথমে ওভাল নেব। একদম অ্যাকুরেট গোল হয়, এটা তো ফার্স্টটা প্রথমে আমি একটা গোল দিলাম, দ্বিতীয় যে সার্কেলটা নেব সেটা একটু ব্রড করে, ঠিক আছে, একটু বড় করে নেব। তো আমার ফার্স্ট পার্ট হচ্ছে প্রথম সার্কেলটা নিলাম, দ্বিতীয় সার্কেলটা হচ্ছে একটু বড় করে নিলাম, তৃতীয় ক্ষেত্রে আমি একটা কি নিলাম, চতুর্ভুজ নিলাম। ঠিক আছে, এরপরে এখন আমি এই শেপটা নেওয়ার পরে এটা আমি ফিনিশিং দিই। ঠিক আছে, এখন আমি ছবিটা ড্রয়িং করতেছি। তাহলে প্রথমে তার পা বার করলাম, আমি টান দিচ্ছি এভাবে আস্তে আস্তে। ঠিক আছে, দিয়ে আমি একটা লম্বা টান দিই। এখন আমি মুখ, আচ্ছা প্রথমে আমি লেজটাকে কমপ্লিট করে দিই। ঠিক আছে, এখন আমি মুখ চাইলে এইদিকে দিতে পারি, ওইদিকে দিতে পারি। আমি যদি চাই এইদিকে দিতে পারি, আমার মুখ এদিকে তাকাচ্ছে, আমি চাইলে এদিক দিয়ে মুখ দিতে পারি। ঠিক আছে, আমরা যেদিকে আমার পাখির ক্যারেক্টারটা তাকাচ্ছে আমি সেদিক দিয়ে আমার ফিনিশিং করব। যদি এইদিকে তাকাই এখানে চোখ হবে,
দ্বিগুণটাকে এই দ্বিগুণ হবে, ঠিক আছে। দেওয়ার পরে আমি চেষ্টা করব যদি ড্রয়িং এর ক্ষেত্রে এরকম আসে, ঠিক আছে, আমি চেষ্টা করব এই পাশ দিয়ে ডাল আউট করে দিতে। মোটামুটি আমার পার্কিং এবং তার মানে কিভাবে 5 মিনিট ঠিক রাখবো, কিভাবে মানে প্রকাশ করবো সেই জিনিসটা আমি দেখাই দিলাম। এরপরে আমি কাউয়ের ক্ষেত্রে প্রথমেই ওভাল, দেন সেকেন্ড চতুর্ভুজ, লেস পা, ঠিক আছে। এই আমার কাজ চলে আসবে। এবার আমি বডিটাকে আস্তে করে টানি। মনে রাখবেন গরুর যে কাঁধের যে অংশটা সেই অংশটা একটু উঁচু হবে, ঠিক আছে। এই অংশটা একটু উঁচু করে দেবেন। পায়ের ক্ষেত্রে ভিতর থেকে টেনে আনে, পিছনের পাটা আরেকটু ভিতর থেকে টানবেন। তো মোটামুটি আমার গরু চলে আসছে, ঠিক আছে। আপনি আসলে আরো আরো সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে মোটামুটি গরু চলে আসছে, ঠিক আছে। ক্যাটের ক্ষেত্রে আমি শুধু দেখাচ্ছিলাম, ঠিক প্রথমে ওভারল্যাপ করবেন, চতুর্ভুজ এভাবে ঠিক মানুষের মতো লাগবে। এইভাবে আসার পরে মাঝখান দিয়ে ঠিক এরকম বার করে দিয়ে
এরপর চলে যাবে। এরপরে এই অংশটা এটার সাথে মিলাই দেবে। এরপর আপনাদের লাইনগুলো দরকার নেই, সেই লাইনগুলো বুঝে দেবে। সৌন্দর্য বৃদ্ধি হিসেবে আপনার নিজস্ব মত, আপনি যেভাবে খুশি সেভাবে সৌন্দর্য বাড়াতে পারেন। মেন ক্যারেক্টারটুকু আগে করবেন, তারপর যেভাবে খুশি সেভাবে আপনার সৌন্দর্য করবেন। আমার মোটামুটি ভিতরে চলে আসছে। কুকুরের ক্ষেত্রে দেবেন ঠিক এভাবে একটা মানে না যতটুকু না গোল এরকম একটা জিনিস নেওয়ার পরে এই যে মাথা থেকে এইভাবে টেনে এনে ঠিক এভাবে দিয়ে দেবেন। আমার মোটামুটি শেপের যে সাইজটা সেটা চলে আসছে। কুকুরের আমি আসতে আমার কুকুর মোটামুটি চলে আসে, ঠিক আছে। এলিমেন্টের ক্ষেত্রেও ওভাল আমি আসতে দিলে আমার হাত চলে আসছে। ফিশের ক্ষেত্রে বড় ওভাল, ছোট ওভাল,
এই পুরোটা কমপ্লিট করবেন। আপনি যত সময় দেবেন তত আপনার জাস্ট বেসিক ধারণা দিচ্ছি যে ঠিক এইভাবে ড্রয়িংটা করবেন। তো এইভাবে যদি আপনার মানে জীবজন্তু টাইপের যদি ড্রয়িং করতে বলে সেই ক্ষেত্রে এরপরে আমি দেখাবো ধরেন মানুষ যদি ড্রয়িং করতে বলে। মানুষ যদি ড্রয়িং করতে বলে প্রথমে মাথা ড্রয়িং করবেন, প্রথমে মেপে নেবেন যে আপনার ড্রয়িং কতটুকু মাঝখানে আসতেছে, ঠিক আছে? নেওয়ার পর আপনি মাথা ড্রয়িং করবেন। আমি রুবিস মেথড ব্যবহার করতেছি, ঠিক এইভাবে আসবে আপনার ড্রয়িংটা প্রথমে মাথাটা ঠিক এইভাবে একটা সার্কেল করে ভিতরে আরেকটা সার্কেল করে প্লাস করে ভাগ করে নেবেন। আমরা চোখ কোন কোন লাইন বরাবর আছে সেই লাইন বরাবর ভাগ করে নিয়েছি, ঠিক আছে? আপনার নাক কোন বরাবর সেই নাক ভাগ করে নিয়েছি। এবারে চোখ নাকের দূরত্ব এইটা যে শেষ, ঠিক আছে? এইটা আপনার কাজ। আপনার মাথা চলে আসবে, ঠিক আছে? যদি হিউম্যান ফিগার ছেলের পজিশন হয় সেক্ষেত্রে প্রথমেই আপনি এখানে এরকম একটা দাগ নিয়ে নেবেন, মানে আপনার কাঁধের অংশটা আপনার মাসকুলার দেখানোর জন্য পরে এটা পিছন দিক থেকে দাগটা নেবেন। আপনার হাতের এই যে এখানকার সার্কেলটা এই সার্কেলটা ড্রয়িং করবেন।
ফুল ফিগার আমার চলে আসছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে আমি এর আগে আমি ক্লাস যখন নিয়েছিলাম আপনাদেরকে আমি বলেছি যে আপনার মাথা যতটুকু সাইজ হবে ঠিক এইটার অনুযায়ী আমার 7.5টা হবে, ঠিক আছে। 1 2 2 3 4 5 6 7 ঠিক আছে। আমার মাথা যদি এতটুকু হয় আমার ফুল বডি হবে এখান থেকে 1 2 আড়াই 1 2 আড়াই। এখানে হাত হবে 1 2 3, ঠিক আছে। এইভাবে বডি মাপ আছে। এখানে 7.5টা মাথা আছে, এইটা হলো বডি মাপের বডি। যাই হোক, আমরা এই নিয়ে এর আগে অনেকবার ক্লাস করছি। আমরা মোটামুটি আপনারা যখন সামনাসামনি আসবে আপনাদের ড্রয়িং নিয়ে আরো সামনাসামনি হাতের কলমে আমি শিখাই দেবো, আপনারা আসবেন। ধন্যবাদ। আজকের ক্লাসের জন্য আপনারা মোটামুটি নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে আসবেন। আমি আজকে দেখাই দিলাম হচ্ছে উত্তর তীরতে প্রথম থেকে ক ভাগটা, ব্যবহারিকের প্রথম ক ভাগটা। তো ক ভাগেরও একটা অংশ বাকি আছে, প্রকৃতি বাকি আছে। প্রকৃতির ক্ষেত্রে আমরা প্রকৃতি এর আগে অনেকবার ড্রয়িং করে দিয়েছি, ঠিক আছে। প্রকৃতির ক্ষেত্রে আমাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, পরিপ্রেক্ষি কিছু আলো ছায়া আকৃতিতে লাইট শেড আসতেছে, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রকৃতির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন দূরের কোনো জিনিস দেখাইতে, কাছের কোনো জিনিস দেখাইতে, এইভাবে যখন আপনি ড্রয়িং করবেন তখন সেই জিনিসটা ফুটে উঠবে। যাই হোক, প্রকৃতি নিয়ে আমরা পরে যখন ড্রয়িং নিয়ে আরো ক্লাস আছে সেই নিয়ে কথা বলবো। তো আজকে ক্লাসের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।